আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শামিল হলো তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, আজ কলকাতার আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। এই ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিলে শামিল হলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা মিছিল করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, আইপ্যাক গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে। বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল হয়ে কাজ করছে আইপ্যাক। তবে আইপ্যাকের অফিসে গিয়ে ইডি হামলা চালায়। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্যান্ট সেখানে না যেত, তাহলে হয়তো আমাদের সবকিছুই বিজেপির হাতে চলে যেত। এই ঘটনার প্রতিবাদ বিক্ষোভ মিছিল। যেখানে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা তৈরি করে আইপ্যাক, যাকে আপনারা জানেন যে তারা স্ট্র্যাটেজি মেকার এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে আইপ্যাক কাজ করে। সেই আইপ্যাক পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। সেই আইপ্যাকের অফিসে রেড করে আমাদের সমস্ত পলিটিক্যাল ডকুমেন্ট যা আইপ্যাকের কাছে আছে, সমস্ত ডাটা রাজ্যের এবং আমাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা এভরিথিং তারা সিজ করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারফিয়ারেন্সে ইনস্ট্যান্ট তিনি যদি না যেতেন, তাহলে পশ্চিমবাংলার গণতন্ত্রের বেঁচে থাকা গণতন্ত্র সবটুকু লুট করে নিত ইডি এবং সিবিআইয়ের যা এজেন্সি, যারা সেন্ট্রাল এজেন্সি যারা কাজ করতে এসছেন। এই ঘটনাটাকে আমরা কন্ডেম করছি এবং এরা বলছে রিসেন্ট কোনো মামলা নয়, এটা পুরনো মামলা, আজকের থেকে 5 বছর আগের একটা মামলা। সেই মামলায় যদি রেড করতে হয়, তাহলে ডিউরিং লাস্ট 5 ইয়ার্স আপনারা কী করলেন? এই 5 বছর আপনারা করতে পারতেন। লোকসভা ইলেকশন গেল, সে তার আগে করতে পারতেন। লোকসভার রেজাল্ট বেরোলো, 29টি সিট তৃণমূল জিতলো, তারপরে করতে পারতেন। সেই সময়টা রেড হলো না। আইপ্যাকের যিনি এখানকার ফাউন্ডার লিড, তার বাড়িতে প্রত্যেকজনের বাড়িতে রেড করা হলো, আইপ্যাকের অফিসে রেড করা হলো। এটা হচ্ছে শুধু এই পলিটিক্যাল ভলান্টিয়ার্সদেরকে আরও বেশি করে টেনশন দেওয়া, এই পলিটিক্যাল ভলান্টিয়ার্সদের যাতে ফিল্ডে কাজ করতে অসুবিধা হয়, এই টিমটা যাতে ভেঙে যায়, এই ধরনের একটা চক্রান্ত নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত রাজ্যের যে ডাটা পার্টির, সেই ডাটাটা কালেক্ট করে নেওয়াটাই এদের উদ্দেশ্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সংগ্রামী নেত্রী, অগ্নিকন্যা, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সাহস এবং স্পর্ধা দিয়ে এই রংফুল যে ইন্টারফারেন্স, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রোধ করে দিয়ে। সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, কি মনে করছেন বিধানসভা নির্বাচনের আগে কি যত এসব করবে ইডি সিবিআইকে দিয়ে, ইনকাম ট্যাক্সকে দিয়ে, তত গাড্ডায় পড়বে বিজেপি। এসআইআর নিয়ে অলরেডি গাড্ডায় পড়ে আছে, বাকিটুকু গাড্ডায় আজকে পড়বে। আজকে কি মামলা ছিল? মামলাটা কি ছিল? আজকে মিঠুন ভগত নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছে। এটা হচ্ছে সিজিএসটি ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। তো সিজিএসটি ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন ছিল যে এই মোহন ভগত, যার হচ্ছে এই ব্যক্তি, এর ঠিকানা হলো দাসপাড়া, উত্তর দিনাজপুর। ঠিক আছে, এই ব্যক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে সাবসিডি নিয়ে সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার কিনে সেটা কৃষকদেরকে বিক্রি করছে না। কৃষকদেরকে বিক্রি না করে সে দিচ্ছে হচ্ছে কমার্শিয়ালি বিক্রি করছে। সেজন্য এর ভিত্তিতে গত 12ই ডিসেম্বর দাসপাড়ায় এর যে ঠিকানা, সেখানে প্রথমে যায় ইন্টারসেপশন করতে, ইন্সপেকশন করতে, এবং মিঠুন ভগত একে বলা হয় যে আপনি কোঅপারেট করুন। মিঠুন ভগত ইনিশিয়ালি যখন তার কাছে ডকুমেন্টগুলো চাওয়া হয়, সে কিছু ডকুমেন্ট প্রোডাকশন করে। সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে যখন সিজার লিস্ট বানিয়ে প্যাকিং করে ওরা যখন বেরোচ্ছে, এই টিম, জিএসটির টিম, তখন ওখানে 15-20 জন লোক, আনআইডেন্টিফাইড 15-20 জন লোক চলে আসে মিঠুন ভগতের ফোন করার পরে, এবং তারা এসে ওই সমস্ত ব্যাগ থেকে শুরু করে যা যা কাগজপত্র ছিল সব ছিনিয়ে নেয় দাসপাড়া এলাকায়, ওর যেখানটা ছিনিয়ে নেওয়ার পরে এরা তো ওই অবস্থায় বেরিয়ে এসে লোকাল পুলিশ স্টেশনে, থানায় ডায়েরি করার পরে ফিরে আসার পরে গত 18 তারিখে মিঠুন ভগতকে সমন করা হয় যে তুমি এসে আমাদের কাছে স্টেটমেন্ট দাও। সমনের ভিত্তিতেও আমাদের হাকিমপাড়া অফিসে এসে প্রথমে 2বার আসেনি, তারপরে 3rd টাইমে এসে স্টেটমেন্ট দেয়, এবং ও স্টেটমেন্টে বলে আমার যা যা ডকুমেন্ট চাইছেন আমি এটা দেবো, আমাকে একটু সময় দিন। খালি সময় দিন বলে যাচ্ছে, কিন্তু কোনো ডকুমেন্ট দেয়নি। আলটিমেটলি যে সিজিএসটি ডিপার্টমেন্টের নিজস্ব যে ইনভেস্টিগেশন,
যেমন নাকি ওর জিএসটি নাম্বারটা আছে, জিএসটি নাম্বারের সাথে লিঙ্ক থাকে, তার ওই ইনকাম ট্যাক্সের থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কগুলো থাকে। সেই লিঙ্কে দেখা যায় গত কয়েক বছরে এ টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টোটাল যা সাবসিডি পেয়েছে, সেই সাবসিডিটাকে যদি মাইনাস করা হয় তাহলে দেখা যাচ্ছে 5,60,00,000 টাকা এ নিজে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে, নিজে আত্মসাৎ করেছে। যে টাকাটার বেনিফিট যাওয়ার কথা ছিল কৃষকদের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার এবং কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রি করার জন্য কিনে বিক্রি করবে, তার জন্য সাবসিডি দেয় গভর্নমেন্ট। সেই সাবসিডিটা কিন্তু আলটিমেটলি কৃষকরা পায়নি। এবং তাতে যেটা হলো, ওইখানে বলা আছে এই সাবসিডি যারা পাবে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, যাতে পরের বছরে আবার সাবসিডিটা পায়। কিন্তু দেখা গেল যে 1-2টো ফর্ম দিয়েছে, সেখানে যে নামগুলো ডিসক্লোজ করছে, কাকে বিক্রি করেছো তুমি সাবসিডাইজ রেটে, দেখা যাচ্ছে তাদের সেটা ইন্ডাস্ট্রিতে বিক্রি হয়েছে। সার বা ওই কৃষিকাজে কিছু ইউরিয়া ফার্টিলাইজার এগুলা ইন্ডাস্ট্রিতেও লাগে, সেখানে মানে কমার্শিয়ালি ইউজ হয়েছে। এতে দেখা যাচ্ছে 5,60,00,000 টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, যেটা পাবলিক মানি, সরকারের টাকা, যেটা আমার আপনার সকলের টাকা। সুতরাং সেই টাকাটা যেহেতু আত্মসাৎ করেছে, সেজন্য সিজিএসটি অ্যাক্ট 2017 অনুযায়ী 132 ধারাতে বলা আছে যে 5 কোটির বেশি যদি কেউ এরকমভাবে দেখা যায় যে জিএসটির টাকা বা সরকারি কোনো টাকা আত্মসাৎ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে পরে এটা হলো পানিশেবল অফেন্স, এবং সেক্ষেত্রে মিনিমাম 60 দিন জেলে থাকতে হবে এবং 5 বছরের পানিশমেন্ট হতে পারে। আজকে এসিজেএম ওদের বক্তব্য শুনেছে, দুপক্ষের বক্তব্য শুনে বেল প্রেয়ার রিজেক্ট করেছে এবং আগামী 20 তারিখ পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এ হলো ওভারঅল ঘটনা।